ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি ক্লাস 12 এর ইতিহাসের থার্ড সেমিস্টারের ইউনিট 1 চ্যাপ্টার 1 এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলি তোমাদের এই সামনে পরীক্ষা পারপাসে এবং যারা ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, নেট এবং হায়ার ক্লাসের বিষয়ে তোমাদের বিশেষভাবে প্রাসঙ্গিক। ভারতের সমাজ এবং রাজনীতিতে প্রাচীন যুগ থেকে বিশেষ করে 900 খ্রিস্টাব্দ থেকে 1757 পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে শাসনতান্ত্রিক যে কাঠামো সেটা নিয়ে আলোচনা করব। শাসনতান্ত্রিক কাঠামোতে আমরা দেখতে পাই যে প্রাচীন ভারতে রাজারা রাজপদটিকে দেবত্ব সত্ত্ব বলে তুলে ধরেছেন। রাজপদ হলো দেবতাদের তৈরি বা সৃষ্টি, আর এই পদে রাজপদে যারা ক্ষমতায় আসেন ব্যক্তি রাজা, তারা হলো দেবতাদের অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি। রাজা সর্বোচ্চ ব্যক্তি, রাজা সর্বোচ্চ শাসক। রাজা শাসন করবেন, রাজা রাজ্যের আইন তৈরি করবেন, রাজা রাজ্যের বিচার ব্যবস্থাকে পরিচালনা করবেন। আইন, শাসন, বিচার সমস্ত ক্ষমতা রাজার হাতে কেন্দ্রীভূত। কেন? রাজা যে পদ, রাজপদ, সেটা ঈশ্বরের দ্বারা সৃষ্ট এবং ঈশ্বরের প্রতিনিধি হিসেবে রাজা ক্ষমতা ভোগ করবেন। রাজারা বিভিন্ন উপাধি গ্রহণ করতেন। পরমেশ্বর উপাধি, পরম ভট্টারক উপাধি, মহারাজাধিরাজ উপাধি। বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে, বিভিন্ন সাম্রাজ্যে বিভিন্ন উপাধি প্রাচীন ভারতের রাজারা গ্রহণ করতেন। সেন যুগে রাজারা অরিরাজ মর্দন শঙ্কর উপাধি গ্রহণ করতেন। সেন যুগের রাজারা অশ্বপতি উপাধি গ্রহণ করতেন, গজপতি, নরপতি, এইসব উপাধি তারা গ্রহণ করেছেন। এছাড়া চোল রাজাদের উপাধি ছিল চোল, মার্তণ্ড, পাণ্ডু কুলাসনী, গঙ্গৈকোণ্ড, করারকোণ্ড, চক্রবর্তী গণ। এইসব উপাধি চোল রাজারা গ্রহণ করেছেন। রাষ্ট্রকূট বংশের রাজারা দক্ষিণ ভারতের, তারা পরমেশ্বর উপাধি গ্রহণ করেছেন, পরম ভট্টারক উপাধি গ্রহণ করেছেন, মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছেন। এ গেল প্রাচীন ভারতের রাজারা রাজপদকে দৈব সত্যের সঙ্গে, এটা এই পদটা হলো দেবতার সৃষ্টি, এইভাবে তারা ব্যাখ্যা করেছেন এবং তাদের ক্ষমতাকে ব্যবহার করবার জন্য বিভিন্ন উপাধি গ্রহণ করেছেন। এবার সুলতানি যুগের, এটা মধ্যযুগের সুলতানি যুগ। 1206 সালে কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি সেনাপতি মোহাম্মদ ঘুরি মারা গেলে তিনি গোটা দিল্লিতে, গোটা ভারতবর্ষে একটা যুগ প্রতিষ্ঠিত করেন। তিনি কৃতদাস ছিলেন বলে তার দ্বারা প্রতিষ্ঠিত যে সুলতানি যুগ, তাকে আবার দাস বংশ বলা হতো। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, এরা সবাই কৃতদাস ছিলেন। তাই
এই ব্যাপক একটা সময় ধরে সুলতানি যুগে দাসদের কৃতদাসদের এক সময় তারা সুলতান হয়েছেন, তাদের শাসন ছিল। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা, 1206 সালে দাস বংশ প্রতিষ্ঠিত করেন। কুতুবউদ্দিন আইবকের বিরাট একটা নির্মাণ স্থাপত্য শিল্প, মনে রাখবে পরীক্ষা পারপাসে, কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন। আর ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন। যাই হোক, এই সুলতানি যুগে যারা ক্ষমতায় এসেছেন তারা হলো সুলতান। রাজ পদের নাম হচ্ছে সুলতান। এই পদটা দৈব সত্ত্বের উপরে দাঁড়িয়ে ছিল। অর্থাৎ সুলতানরা বলতেন যে রাজপদ, সুলতানি পদটা ঈশ্বরের সৃষ্টি, গডের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। তাই আমরা যারা সুলতান হব বা হয়েছি তারা প্রত্যেকেই কিন্তু আল্লাহর প্রতিনিধি। ইলতুৎমিশ নিজেকে খলিফার সেনাপতি বলতেন। খলিফা হলো ইসলাম ধর্মগুরুকে খলিফা বলা হতো। তার সেনাপতি হিসাবে আমি কাজ করছি। তাহলে তোমরা ইসলাম ধর্মের মানুষ, তোমরা খলিফাকে ধর্মগুরু হিসাবে সম্মান জানাও, মান্যতা দাও, ঠিক তেমনি আমাকে তোমরা মেনে চলবে। বলবন সুলতান একজন বিখ্যাত শক্তিশালী সুলতান। তিনি নিজেকে নায়েবত ই খুদাই বলতেন। নায়েবত ই খুদাই মানে কি? আমি হলো ঈশ্বরের অর্থাৎ আল্লাহর প্রতিনিধি। তিনি আরো বলতেন জিলিল্লাহ, নিজেকে জিলিল্লাহ বলতেন। জিলিল্লাহর মানে হলো যে আমি আল্লাহর ছায়া, আমি ঈশ্বরের ছায়া। ইসলাম ধর্মের মানুষরা সাধারণত আল্লাহই বলেন, ঈশ্বর বলেন না। আমি তাই সেই টার্মটাই ব্যবহার করছি, আল্লাহের ছায়া, আল্লাহর ছায়া আমি। এইভাবে সুলতানি যুগে শাসকরা দৈব সত্যকে অর্থাৎ অলৌকিক শক্তি আল্লাহ এই পথ সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেছেন। সুলতানি যুগের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, সুলতানি যুগে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হলো, এটা নিয়ে বিতর্ক আছে। ঈশ্বরী প্রসাদ, ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলছেন সুলতানি যুগ হলো ধর্মাশ্রয়ী রাষ্ট্র ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। ধর্মাশ্রয়ী রাষ্ট্র ব্যবস্থা, ধর্মভিত্তিক রাষ্ট্র, ইসলাম ধর্মভিত্তিক রাষ্ট্র। মোহাম্মদ আশরাফ কুরেশি, ডক্টর হাবিব, এরা বলছেন যে না, সুলতানি রাষ্ট্র কখনই ধার্মিক রাষ্ট্র নয়, ধর্মাশ্রয়ী রাষ্ট্র নয়। এ রাষ্ট্র হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। নিরপেক্ষ বিচারে আমরা যদি ভাবি, সুলতানরা নিজের হাতে ক্ষমতাকে কেন্দ্রীভূত করেন। কেন্দ্রীভূত রাজতন্ত্র, শক্তিশালী রাজতন্ত্র। এক কথায় কি, যারা সুলতানি যুগের যারা অভিজাত শ্রেণী, সম্পদশালী, প্রাধান্য বিস্তারকারী মানুষ যারা, তারা এবং সামরিক নেতা অর্থাৎ মিলিটারি হেড, তারাই কিন্তু সুলতানের পাশে থাকতো, সুলতানি পদটাকে শক্তিশালী করেছে। এটা হলো, আমরা পুরোপুরি ধর্মীয় রাষ্ট্র নয়, আবার পুরোপুরি অধার্মিক বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সুলতানি যুগে ছিল না। প্রকৃতপক্ষে অভিজাত যারা ধনী, সেটা হিন্দু হতে পারে, আর যারা মিলিটারিতে দায়িত্বে আছেন তারাই হলো এই রাষ্ট্রের চরিত্র নির্ধারক। নেক্সট হচ্ছে মুঘল শাসনতন্ত্র। এটা কিন্তু ধর্ম নিরপেক্ষ মানে শাসন খানিকটা ছিল, এটা আমরা বলতে পারি। এটাকে ধর্মীয় রাষ্ট্র সুলতানি যুগের মতো বলা যাবে না। তখন সুলতানি যুগে অনেকে অন্ধভাবে ধর্মকে গুরুত্ব দিয়ে দেশ শাসন করতেন। উলেমাদের প্রাধান্য দিয়েছিলেন। উলেমা যারা ধর্মগুরু, তাদেরকে গুরুত্ব দিয়েছে, তাদের নির্দেশ মতো চলতেন। কোরআনে উল্লেখিত যে নির্দেশ, সেই অনুযায়ী শাসন করতেন। কিন্তু মুঘল যুগের শাসকরা এইভাবে ধর্মকে ভিত্তি করে উলেমাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে
বা কোরআনে নির্দেশিত শরীয়তের যে আইন, সেই আইন অনুযায়ী মুঘল যুগের সব শাসক শাসন পরিচালনা করেননি। আকবর ধর্মনিরপেক্ষ নীতিকে গ্রহণ করেছিলেন, তার কারণ মুঘল যুগে আকবর সব ধর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য তিনি সব ধর্মের পণ্ডিতদের ডেকেছিলেন ইবাদত খানায়। সেখানে তারা নিজ নিজ ধর্মকে হাইলাইট করলে আকবর তাদের সভা বাতিল করে দিয়েছিলেন। তারপরে তিনি সব ধর্মের মানুষের মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসা, প্রীতিপূর্ণ সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে গড়ে ওঠে সেই চেষ্টাটা করেছিলেন। আর তার মধ্যে একটা ধর্মীয় ভাবনা কাজ না করে তিনি নিজে ব্যক্তিগত জীবনে মুসলিম হলেও তিনি কিন্তু সব ধর্মের মানুষকে সম্মান, পর ধর্ম সহিষ্ণুতা, অন্য ধর্মের মানুষকে তিনি সম্মান মর্যাদা দিয়েছেন। তিনি কখনোই এই কথা বলেননি আমি বাদশাহ, সম্রাটদের বাদশাহ বলা হতো মুঘল যুগের। যে মুঘল যুগ প্রতিষ্ঠিত করেছে প্রথম পানিপথের যুদ্ধে বাবর, সুলতানি যুগের শেষ রাজা ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল যুগ প্রতিষ্ঠিত হয়েছে। সেই মুঘল যুগের অনেক শাসক ধর্মকে গুরুত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু আকবর ধর্মকে প্রশাসন এবং রাজ্য চালানোর ক্ষেত্রে গুরুত্ব দেননি। তিনি রাজপুতদের রাজসভাতে স্থান দিয়েছেন, কর্মচারী হিসেবে তাদের দেখেছেন, ধর্মের ভিত্তিতে তাদেরকে ক্ষমতাচ্যুত করেননি, দায়িত্ব থেকে মুক্তি দেননি, তাদেরকে কাজে লাগিয়েছেন। আর সব ধর্মের মধ্যে এক সার বস্তু নিয়ে, ভালো ভালো দিক নিয়ে একটা মানব ধর্ম প্রতিষ্ঠা করবার জন্যই তিনি দিন ই ইলাহি ধর্মমত চালু করেন। তাই যদিও আকবর, এই যে ঔরঙ্গজেব, তিনি কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র ভারতবর্ষে চালু করেছিলেন। তিনি বহু হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছেন, সেখানে মসজিদ তৈরি হয়েছে, তার ধর্মীয় গোড়ামি ছিল। আবার তিনি নিজে সব মুসলমানদের ভালোবাসতেন না, ব্যক্তিগত জীবনে তিনি খুব সৎ এবং অনাড়ম্বর জীবন কাটাতেন, সুরাপান করতেন না। তার ব্যক্তিগত চরিত্রে অন্য কোনো ত্রুটি ছিল না, শুধু শাসক হিসাবে তিনি হিন্দু ধর্ম বিদ্বেষী ছিলেন, এটা তার বড় ত্রুটি। তাই তখন একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের চরিত্র ক্ষুণ্ণ হয়েছে। তবু সামগ্রিক বিচারে মুঘল শাসনতন্ত্র ধর্মতন্ত্র নয়, রাজকীয় ক্ষমতা। পরের আলোচনা হচ্ছে রাজকীয় ক্ষমতা, রাজার ক্ষমতা। প্রাচীন ভারতবর্ষে পাল যুগের রাজারা, সেন যুগের রাজারা, চোল যুগের রাজারা, রাষ্ট্রকূট বংশের রাজারা, তারা সুলতানি যুগের মতোই মুঘল যুগের সুলতানি যুগের সুলতানদের মতোই আর মুঘল যুগের মধ্যে তারা নিজেকে সর্বেসর্বা মনে করতেন। আবার আমরা যদি ঘুরিয়ে বলি, সুলতানি যুগের সম্রাটরা, সুলতানি যুগের সুলতানরা আর মুঘল যুগের সম্রাটরা পাল যুগের, সেন যুগের, চোল যুগের রাষ্ট্রকূট বংশের রাজাদের মতোই নিজেদের শক্তিশালী মনে করেছেন। আইন তৈরি করার ক্ষমতা, অর্থাৎ সুলতান আইন তৈরি করবেন, সুলতান শাসন করবেন, সেই আইন অনুযায়ী সুলতান বিচার করবেন, তিনি জনগণকে চরম শাস্তি দেবেন অপরাধ করলে, তিনি শেষ কথা বলবেন। তাহলে আমরা দেখেছি যে সুলতানি যুগে বিজয়নগর সাম্রাজ্যের যে দেবরায়, এই দেবরায়ের সময়ে রাজার হাতে ব্যাপক ক্ষমতা ছিল, বিশাল শক্তিশালী রাজ্য বিজয়নগর প্রতিষ্ঠিত হলো। বিশ্বের কোনো কোনো ঐতিহাসিক বলছেন বিশ্বের সব থেকে সমৃদ্ধ ও শ্রেষ্ঠ নগরী হলো বিজয়নগর সাম্রাজ্য। তাহলে এই হচ্ছে সুলতানি যুগের রাজার ক্ষমতা, সুলতানের ক্ষমতা, মুঘল যুগের মুঘলের ক্ষমতা, আর প্রাচীন ভারতের রাজাদের ক্ষমতা। মন্ত্রী, রাজার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, রাজার হাতে ক্ষমতা আছে, তার সঙ্গে তাকে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী নিযুক্ত হয়েছে, মন্ত্রীকে রাজা নিয়োগ করেছেন। এই মন্ত্রীদের প্রধানমন্ত্রী, মহামন্ত্রী বলা হতো।
অন্যান্য মন্ত্রী যেমন তোমার রাজস্ব মন্ত্রী, সেনামন্ত্রী, বিভিন্ন ধরনের পররাষ্ট্রমন্ত্রী, বিচার বিভাগীয় মন্ত্রী, বিভিন্ন ধরনের মন্ত্রী নিযুক্ত ব্যবস্থা ছিল রাজাকে পরে। আর মন্ত্রীরা বংশানুক্রমিক ছিল, প্রধানমন্ত্রী ছিল মূল মন্ত্রী। আমরা এটা লক্ষ্য করব যে সুলতানি যুগে দেওয়ানি আর্টস মন্ত্রী ছিল, সামরিক বিভাগের দায়িত্বে দেওয়ানি রাজ মন্ত্রী ছিলেন। দেওয়ানি রিয়াসত, ধর্ম, দান, এসব দায়িত্ব ছিল একটা বিভাগ। বারিদি মামালিক এই গুপ্তচর বিভাগ। মুঘল যুগে ভকিল বা প্রধানমন্ত্রীর পদ ছিল। মুঘল যুগে অর্থমন্ত্রী, দেওয়ানি হচ্ছে অর্থমন্ত্রী ছিল। মীর বকশি সামরিক বিভাগ ছিল। সদরি উস সুদূর, এটা দাতব্য প্রতিষ্ঠা ছিল। এটা হচ্ছে মুঘল যুগে। এই হলো তোমার মন্ত্রীদের কথা ভারতবর্ষের ইতিহাসে। ভারতবর্ষের ইতিহাসে শুধু রাজ্যের সর্বোচ্চ শাসক রাজাই ছিলেন না, রাজা প্রশাসনিক সুবিধার্থে রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করতেন। বাংলা, বিহার, আসাম এগুলো ছিল পালদের সরাসরি শাসনে ছিল, পালদের শাসনে ছিল। আবার কেন্দ্রীয় স্তরে ভারতের সরকার ছিল। আর শাসনের সুবিধার্থেই এই প্রদেশকে বিষয় বা জেলাকে মন্ডল বা পাইক প্রভৃতিতে বিভক্ত করা হতো। ভুক্তির শাসনকর্তাকে ভুক্তিপতি, অর্থাৎ প্রদেশের শাসনকর্তাকে ভুক্তিপতি বা ভুক্তিগুলিকে আবার ভাগ করা হতো। ভুক্তিগুলিকে আবার জেলায় ভাগ করা হতো। জেলার প্রধান বিচারপতি, বিষয়পতি, 10টি গ্রাম নিয়ে এই জেলা গঠিত হতো। এই 10টি গ্রাম নিয়ে যে বিভাগ গঠিত হতো তার প্রধানকে দাসগ্রামিক বলা হতো। আর গ্রামের সর্বনিম্নে ছিল তোমার গ্রামের প্রধান, গ্রামপতি। তিনি বেতনভুক্ত, তিনি কেন্দ্রীয় যে শক্তি রাজা তার দ্বারা নিযুক্ত হতেন। রাজপুতরা ভারতবর্ষের তারা শাসন করতেন তাদের রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করে। ভুক্তিকে অর্থাৎ প্রদেশকে জেলায় ভাগ করতেন। প্রদেশের শাসককে নিয়োগ করতেন রাজা। চোল সাম্রাজ্যকে চোল মন্ডলম বলা হতো। প্রদেশে ভাগ করা হতো চোল সাম্রাজ্যকে। প্রদেশগুলিকে জেলায় ভাগ করা হয়, জেলাগুলিকে নাডু বা অঞ্চলে ভাগ করা হয়। নাডু বা অঞ্চলগুলি অধীনে ছিল কুর্রম, আর গ্রামের সমষ্টি হচ্ছে মন্ডলম। আর মন্ডলের প্রধান ছিল গ্রাম প্রধান, আর প্রদেশের শাসনকর্তা ছিল যুবরাজ। সুলতানি যুগে সুলতানরা শাসন কার্যের সুবিধার জন্য ভারতকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন, বিভিন্ন সামরিক অঞ্চলে ভাগ করেছিলেন। সুলতানি যুগে সামরিক অঞ্চল, এই একাধিক সামরিক অঞ্চল নিয়ে ইকতা গঠিত হয়। বিভিন্ন সামরিক অঞ্চল নিয়ে যে ইকতা গঠিত হয়, এই ইকতার শাসনকর্তাকে মাকতি বলা হতো বা ইকতাদার বলা হতো। ইকতাদারের কাছ থেকে দিল্লির সুলতান কর আদায় করতেন এবং শাসন কার্যের দায় দায়িত্ব বুঝে দিতেন। ইকতার শাসনে সুলতানি কোনো হস্তক্ষেপ করত না, ইকতাদারদের হাতে অনেক ক্ষমতা দিয়েছিলেন। আর প্রদেশগুলি শিখ বা জেলায় ভাগ করে সুলতানি যুগে। শিখের প্রধানকে শিকদার বলা হতো, আর প্রদেশগুলিকে জেলায় বিভক্ত করা হয়। ঠিক আছে, এবার
শাসন ব্যবস্থাতে আমরা দেখব যে মুঘল যুগের শাসক, প্রদেশের শাসকদের সুবাদার বলা হতো। আর শাসন ব্যবস্থায় কি কি গণতান্ত্রিক উপাদান লক্ষ্য করা যায় পাল যুগে, প্রাচীন ভারতে পাল যুগে গ্রাম, সর্বনিম্ন গ্রামের প্রধান গ্রামপতি, ইনি কিন্তু সরকারি বেতন ভোগ করত, কিন্তু জনপ্রতিনিধি ছিল না, তাই এখানে গণতান্ত্রিক চরিত্র আমরা দেখতে পাইনি। রাজপুত রাজ্যগুলিতে গ্রাম্য স্বায়ত্ত শাসন, গ্রাম্য পরিষদ ছিল। এই গ্রাম্য পরিষদ কর আদায় করত এবং বিচার কার্য পরিচালনা করত। গ্রামে সর্বনিম্ন ছিল গ্রাম প্রধান বিচার করতেন। আর গ্রামের বিভিন্ন অংশে পল্লী তৈরি হতো, সেই পল্লীতে বিভিন্ন কমিটি তৈরি হতো, ওয়ার্ড কমিটি। সেই পল্লীর উন্নতি এবং পল্লীর মানুষের মধ্যে সুসম্পর্ক যাতে বজায় থাকে তার দায়িত্ব ছিল। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিয়ে গ্রামের উর গঠিত হতো। উর হচ্ছে ব্রাহ্মণদের প্রাধান্য ছিল। সর্বস্তরেই গ্রামীণ স্বায়ত্ত শাসনে ব্রাহ্মণদের আধিপত্য প্রাচীন ভারতবর্ষে ছিল। যাই হোক, আমি ভিডিও বড় করছি না। আমি এই চ্যাপ্টারে আমি আজকে যে ভিডিওটা দিলাম তোমরা দেখবে, পরে আমি পরপর আমি সিলেবাস ভিত্তিক 12-এ যারা আছো তারা ভিডিওটা দেখবে। যদি দেখো তাহলে আমি পরপর এই চ্যাপ্টারের ভিডিও দিয়ে দেবো সব। এই বলে আলোচনা শেষ করলাম।